সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমরা নতুন সিলেবাসের একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা, এই কবিতাটার ব্যাখ্যা করব, প্রতিটা লাইনের ব্যাখ্যা করব। কবিতাটা অনেকটাই সহজ, কিন্তু তারপরও আসলে কবিতাগুলোর ব্যাখ্যা জানতে হয়। আসলে আমাদের শিক্ষার্থীরা অনেকেই শুধু সৃজনশীল পড়তে চায়, কিন্তু সৃজনশীল পড়ে কখনো কমন পাওয়া সম্ভব না। অন্যদিকে যদি কেউ কবিতাটা ভালো করে বুঝতে পারে, কবিতাটায় কবি কি বোঝাতে চেয়েছে এটা যদি বুঝতে পারে, তাহলে এই কবিতা থেকে যদি 1000 রকমের সৃজনশীল তৈরি করুক না কেন, সেই 1000 রকমের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কবিতাটা বোঝা। আমাকে অনেক শিক্ষার্থী ফোন দিয়ে বলে, ভাইয়া বেশি বেশি সিকিউ দেন। আরে বাবা, সিকিউ, বাংলা বিষয়ের সিকিউ পড়ে কি কখনো কমন পাওয়া সম্ভব? কখনো দেখেছো যে কোনো একটা সিকিউ হুবহু কমন পড়েছে অন্য কোনো একটা বোর্ডে, আর অন্য বিগত বছর কোনো একটা প্রশ্ন হুবহু কমন দিয়ে দিয়েছে? এরকম জীবনে দেখেছো? এইটা যদি বুঝতে পারো, তাহলে সৃজনশীল প্রশ্ন যত রকমের দিক না কেন বাংলা বিষয়ে সেটা উত্তর করা সম্ভব। যে এই প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি আল মাহমুদ কি বোঝাতে চেয়েছেন, এইটা আগে বুঝতে হবে। তো যখনই এইচএসসির নতুন সিলেবাস দেয়, নতুন সিলেবাসের কবিতাগুলো বোঝানোর দায়িত্ব আসলে আমার কাঁধেই পড়ে অনলাইন জগতে। কারণ আমি বাংলাদেশের সর্বপ্রথম এই কবিতার ব্যাখ্যা নিয়ে কাজ করেছি। তোমরা ইউটিউবে যদি সার্চ দাও যে বিভীষণের প্রতি মেঘনাদ নাহিদ 24, এটা লিখে যদি সার্চ দাও, তাহলে আমার রিসেন্ট কিছু ভিডিও দেখতে পারবা 6 বছর আগে, কিন্তু একটা ভিডিও দেখতে পারবা যে 7 বছর আগে। এই যে 7 বছর আগের ভিডিওটা, এটাই হচ্ছে আমার ইউটিউব জগতের প্রথম ভিডিও। আর এই ভিডিওটা কোয়ালিটি এখন অনেকটাই খারাপ, কারণ 7 বছর আগের ভিডিও। তো এই যে 7 বছর আগের ভিডিও, 30 ডিসেম্বর 2016, এই তারিখের আগে ইউটিউবে কেউ এই কবিতার ব্যাখ্যা দেয়নি, আমি বলতে পারি। শুধু ইউটিউবে না, অনলাইন জগতে যে কোনোখানে। এটাই ছিল প্রথম ভিডিও যেটাতে আমি আসলে কবিতার ব্যাখ্যা করেছিলাম। অর্থাৎ কবিতা যে ব্যাখ্যা করার একটা জিনিস, কবিতা ব্যাখ্যা করে যে বোঝার একটা জিনিস, কবিতাটা যে কঠিন লাগে, এটা আমি প্রথম ফিল করেছিলাম। তো পরবর্তীতে আমি অন্যান্য কবিতাগুলো ব্যাখ্যা করেছি। এরকম অনেক কবিতা চলে গেছে, ঐকতান, হ্যাঁ, সাম্যবাদী, এখন ওগুলো চেঞ্জ করেছে। সো নতুন কিছু যখন আসে, যেমন সোনারতরী বিদ্রোহী যেগুলো যখন আসছে, তখন আমি এগুলো ইউটিউবে ব্যাখ্যা করেছি। তবে এখন আমি এই মুহূর্তে ইউটিউবে যদি সার্চ দিই, আজকে তারিখ হচ্ছে 1 ডিসেম্বর 2024, 1 ডিসেম্বর 2024। আমি যদি প্রত্যাবর্তনের লজ্জা লিখে ইউটিউবে সার্চ দিই, এগুলো কথা কেন বলছি তোমরা বুঝতে পারবে একটু পরে। প্রত্যাবর্তনের লজ্জা কবিতা লিখে সার্চ করে যে ভিডিওগুলো আসবে, এগুলো একটাতেও কবিতাটার ব্যাখ্যা করা নাই। কবিতাটার ব্যাখ্যা করে নি, আমি সর্বপ্রথম এটা ব্যাখ্যা করছি। এগুলো বলার কারণ হচ্ছে এটাই যে আমি যখন এর আগে নতুন সিলেবাস এসেছিল বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাগুলোর ব্যাখ্যা যখন করেছিলাম, পরবর্তীতে আমার এই ব্যাখ্যাগুলো নিয়ে অনেকজন আসলে অনেক জায়গায় সেগুলো কপি করেছে। তো তাদেরকে আমি এবার আসলে সতর্ক করতে চাই যে আসলে আমার তো আগের কবিতাগুলো কপিরাইট নেওয়া আছে, এবং এই কবিতার কন্টেন্টগুলো, এই কবিতার ব্যাখ্যাগুলো আমি অলরেডি এগুলো কপিরাইট নেওয়ার জন্য আবেদন করে রাখছি। নতুন কবিতার ব্যাখ্যা বইও বের হয়েছে এগুলোর, বাংলা এ প্লাস 2026 ব্যাচের জন্য। সো কপিরাইটের জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এটা দ্রুত কপিরাইট সার্টিফিকেটও চলে আসবে। তো কেউ এই ব্যাখ্যাগুলো কপি করবেন না, ঠিক আছে? কপি করে যদি স্টুডেন্টদেরকে পড়ান, তাহলে হচ্ছে লিখে দিবেন যে বাংলা এ প্লাস বই বা নাহিদ স্যারের কন্টেন্ট ইউটিউব থেকে এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এরকম অনেককে দেখেছি যে যারা হচ্ছে আমার এই কবিতার ব্যাখ্যা নিয়ে, আমি ফ্রিতে ইউটিউবে পড়াই, সে আবার টাকা দিয়ে ভর্তি করা স্টুডেন্টদেরকে পেইডেও আসলে এগুলো পড়াইছি। তো কি একটা অবস্থা। তাছাড়া আমি যে এই যে প্রথম ইউটিউবে ব্যাখ্যাটা দিচ্ছি, এটার জন্য আমাকে অনেক সময় দিতে হয়েছে। তারপরেও এখানে এসে এই কনসেপ্টে কোনো না কোনো ভুলভ্রান্তি থাকতে পারে, কারণ আমার এই ভিডিও দেখে অনেকেই পরবর্তীতে ধারণা পাবে, কিন্তু আমি কিন্তু কারো ভিডিও দেখে ধারণা পাচ্ছি না। অনলাইনে কেউ কিন্তু এখন পর্যন্ত এটা ব্যাখ্যা করেনি। সো আমারটা প্রথম, আমি এটার ব্যাখ্যা করতে গিয়ে যদি ভুলভ্রান্তি করেও থাকি,
হ্যাঁ, সেটাও আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই আমার যারা যারা ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ। তো প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় আমি সবার মতো এই যে জন্ম মৃত্যু এগুলো পড়াবো না, কারণ এগুলো তো বইই রয়েছে। তোমাদের কাছে বোর্ড বই হোক বা বাংলা প্লাস বই হোক, যেটাই হোক আছে, তো সেখান থেকে তো পড়ে নিতেই পারবে। সেগুলো আবার এগুলো নতুন করে আমার এই যে সময় নষ্ট করাটার কী দরকার, তাই না? যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই কবিতাটার মূল ভাব কি, এটা সহজে বলতে হবে তোমাদেরকে, এবং এই কবিতার প্রতিটা লাইনের ব্যাখ্যা করতে হবে তোমাদের সামনে। যে কবিতাটায় কবি কি বোঝাতে চেয়েছে, যেটা তোমার বোঝার বিষয়, যে বিষয়টা বুঝলে তুমি কবিতা থেকে যে কোনো ধরনের সিকিউ প্রশ্ন হোক আসলেই যেন অ্যান্সারটা করতে পারো, এটাই আসলে আমার মূল উদ্দেশ্য। সো আমরা দেখি যে সহজ ভাষায় এই কবিতাটার মূল ভাবকে, মানে এই কবিতার কবি কি বোঝাতে চেয়েছে। এই কবিতায় কবি আল মাহমুদ নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি যেখানে তিনি শহরে যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে ছুটে যান। একদিন তিনি শহরে যাওয়ার জন্য স্টেশনে ছুটে গেলেন ট্রেন ধরার জন্য, কিন্তু পৌঁছানোর পর তিনি দেখতে পান যে ট্রেন চলে গেছে তাকে রেখে। হ্যাঁ, তার বন্ধু এবং পরিবারের সদস্যরা জানালার উবুর হয়ে তাকে দেখছে এবং সান্ত্বনা দিচ্ছে যে বাবা মিস হয়ে গেছে, হ্যাঁ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, দেয় না সান্ত্বনা। কবি তখন মনে করেন যে তার মতো হয়তো বা অন্যরা কখনোই ট্রেন ফেল করে না, মানে অন্য সবাই ট্রেনে উঠতে পারলো, তিনি একমাত্র ব্যক্তি যিনি ট্রেনে উঠতে পারলো না। তিনি মনে করেন হয়তো বা অন্য কেউ এরকম না, অলস না আমার মতো, হ্যাঁ, যে এরকম ব্যর্থ না কেউ। কবি নিজের অদক্ষতা এবং অপারগতার জন্য নিজেকে তিরস্কার করলেন এবং ঘরে ফিরতে ফিরতে তিনি ফিরতে যাওয়ার পথে তিনি একটা অজ্ঞাত একটা স্টেশনে সেই ভোর রাতে শীতের মধ্যে ঠান্ডায় একদম কাঁপতে থাকেন। পরে তিনি যখন বাড়ি ফিরে আসলেন, হ্যাঁ, সেখানে তার বাবা মা তাকে আসলে দেখে একটা স্বাগত জানাচ্ছে, অথবা তার বাবা নিশ্চুপ রয়েছে, কথা বলছে না। কিন্তু মা মানুষ তো, মা তো আসলে ছেলেকে দেখে খুশি হয়ে যায়, তাই না? তার মা তখন হাসি দিয়ে বলল, তুই না থাকলে ঘর শূন্য হয়ে যায়। তুই ট্রেন যে উঠতে পারে নাই এটা কোনো ব্যাপার না, কিন্তু তুই না থাকলে ঘরটা শূন্য হয়ে যায়। তখন কবি এই কথা শুনে কবি মাকে জড়িয়ে ধরলেন এবং তার যে প্রত্যাবর্তনের লজ্জা, তার মানে তিনি যে ট্রেনে উঠতে পারেন নাই, তিনি যে ব্যর্থ হয়ে গিয়েছেন, অর্থাৎ এটা একটা ক্ষুদ্র একটা ঘটনা, কিন্তু এই ট্রেন মিস করাটার সাথে তিনি আসলে অনেক কিছুকে তুলনা করতেছেন। মানে এই ট্রেন মিস করার ফলে জিনিসটাকে তিনি তার জীবনের সাথে তুলনা করতেছেন, যে তিনি হয়তো বা জীবন যুদ্ধে যেন ব্যর্থ হয়ে গেছেন, বা এরকম একটা ফিলিংস তার মধ্যে আসতেছে, যে হয়তো সবাই এগিয়ে গেল, সবাই শহরে পৌঁছে গেল, সবাই অনেক কিছু করে ফেলবে, কিন্তু সে তার অলসতার কারণে বা কোনো কারণে সে পৌঁছাতে পারে নাই। এই যে না পৌঁছানোর পরে যে ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসলো, এই প্রত্যাবর্তন মানে ফিরে আসার যে লজ্জাটা, এই লজ্জাটা আসলে ভুলে গেল কখন, যখন তার মা তাকে বলল যে তুই না থাকলে ঘর শূন্য হয়ে যায়। কবি তখন কী করলো, তার মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জা ভুলে গেলেন। এই কবিতায় লজ্জা, হতাশা, পরিবারে ফিরে আসার যে সুখ এবং পরিবারের স্নেহ ভালোবাসার বিষয়গুলো প্রকাশ পেয়েছে। কবি নিজের ক্ষুদ্রতার প্রতি দৃষ্টিভঙ্গি এবং পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও আকাঙ্ক্ষার অনুভূতি এখানে ব্যক্ত করেছেন। তো আশা করছি সহজে একটু ধারণা হয়েছে তো, তাই না? কবিতাটা কি বলতে চাইছে একটু ধারণা হয়েছে। এখন আমরা কবিতাটায় ঢুকি, মূলত আসলে কবিতাটা কি বলেছে সেটা আসলে প্রতিটা লাইন বাই লাইন পড়ি। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ তথ্য, এই যে কবিতা কবে প্রকাশিত হয়েছে, প্রধান প্রতীক, মূল ভাব, উল্লেখযোগ্য এগুলো দেখে নিও। হ্যাঁ, এগুলো এখানে পড়াইতে গেলে অনেক সময় লাগবে। আমি আসলে স্টুডেন্টদের সময়কে গুরুত্ব দেই। আমার ভিডিও দেখে যেন আসলে সবাই ভিডিওটা শেষ করে যেন বলতে পারে যে না, কিছু না কিছু শিখে গেছি। এই জিনিসগুলো যদি এখন আমি এখানে পড়াই, এটা সময় নষ্ট হয়ে যাবে। আমি সময় নষ্ট করবো না তোমাদের। এগুলো তো তোমরা বই কিনলেই তো পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বই তো তোমরা কিনবাই। আমার বই না কেনো, কারো না করো তো বই কিনবা। তবে তোমরা যদি আমার বই না কেনো, কোনো সমস্যা নেই, তোমরা বোর্ড বই থেকেই পড়ো। বোর্ড বইয়ের মধ্যে তোমরা খাতার মধ্যে কোথাও এই যে কবিতার যে ব্যাখ্যাগুলো, এগুলো নোট করে রাখো। একটু কষ্ট হবে, নোট করে রাখো, রেখে সেগুলো পড়িও, তাহলেই হয়ে গেল, তাই না? প্রত্যাবর্তনের লজ্জা কবিতার সহজে ব্যাখ্যা। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। তার মানে হচ্ছে কবির গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য একদম সর্বশেষ যে ট্রেনটা ছিল, সেই ট্রেনটা ধরার জন্য, সেই ট্রেনটাতে ওঠার জন্য তিনি ছুটতে 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 গিয়ে দেখে যে নীলবর্ণ আলোর সংকেত। তার মানে ট্রেন ছেড়ে যাচ্ছে, ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত দিচ্ছে। তখন হতাশার মতন হঠাৎ
দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যখন দেখলে তার চোখের সামনে হতাশার মতো হঠাৎ করে দারুণ একটা বাঁশি বা হুইসেল বাজিয়ে ট্রেনটা ছেড়ে দিল। কবির মনটা খারাপ হয়ে গেল, হতাশ হয়ে গেল। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ, তারা যেন খুব চিন্তিত হয়ে গেছে, উৎক্ষিপ্ত হয়ে গেছে। জানালায় উবুর হয়ে আমাকে তারা দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে যে সমস্যা নাই, এবার পারোনি, আবার হবে। হ্যাঁ, তো এই হচ্ছে কবিতা। এখানে প্রতিটা লাইনের অর্থ আমি এক এক করে এখানে দিয়েছি। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। অর্থাৎ কবি ট্রেন ধরার জন্য দ্রুত স্টেশনে পৌঁছালেন, ওই যে ছুটতে ছুটতে পৌঁছালেন। পৌঁছে কি দেখলেন? নীল বর্ণ আলোর সংকেত। আশা ছিল যে তিনি ট্রেনটা ধরতে পারবে, কিন্তু ট্রেন ছাড়ার যে সংকেত নীলবর্ণ, সেই নীল আলো দেখেই বুঝতে পারলেন যে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এটি দেখে তিনি হঠাৎ গভীর হতাশা নেমে আসলো তার মনে। ট্রেনটা দ্রুত বাঁশি বাজিয়ে স্টেশন ছেড়ে চলে গেল এবং কবিকে গভীরভাবে নিরাশ করলো। যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। কবির সঙ্গীরা যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল তারা সবাই কিন্তু জানালার ধারে উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল, কারণ তারা কিন্তু দেখছিল জানালা দিয়ে যে কবি ট্রেনটা ধরতে পারে নাই। জানালায় ঝুঁকে তারা কবিকে দেখলো এবং হাত নেড়ে কবিকে শান্ত করার চেষ্টা করলো। তারা যেন বলতে চাচ্ছিল যে ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে হবে, পরে হবে। তো এরকম অনেক সান্ত্বনা দেয় না তোমাদেরকেও? তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করো, অনেক আত্মীয় স্বজন সান্ত্বনা দেয়, ঠিক এরকম আসলে। তো এখানে কবি কি বোঝাতে চেয়েছে? কবি প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় একটা ট্রেন মিস করার ঘটনাকে গভীর বোধের সঙ্গে চিত্রিত করেছেন। যে ট্রেন ছাড়ার সংকেত, হুইসেলের শব্দ, সঙ্গীদের উদ্বিগ্ন মুখ এবং তাদের সান্ত্বনার যে ভঙ্গি, সব মিলিয়ে একটা ট্রেন মিস করা নয়, বরং জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে হতাশা এবং বিচ্ছেদের অনুভূতি তুলে ধরছে। মানে সব কিছু একটা ছোট একটা তুচ্ছ একটা ঘটনা ট্রেন মিস করা আমি বুঝি, কিন্তু ট্রেন ছাড়ার সংকেত, হুইসেলের শব্দ, সঙ্গীদের উদ্বিগ্ন মুখ, তাদের সান্ত্বনা ভঙ্গি, সব কিছু যেন এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, মনে হচ্ছে তার কবির কাছে যেন জীবনের গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে এসে একটা হতাশ হয়ে গিয়েছে। যেমন তোমরা এই যে এইচএসসিতে এ প্লাস না পাওয়ার কারণে অনেকেই এসে এমনভাবে কথা শুনিয়ে যায়, এমনভাবে মানে সান্ত্বনা দিয়ে যায়, মনে হয় যেন তোমার জীবনে এত বড় ক্ষতি করে ফেলেছো, যেন মানে আসলে কি বলবো, কিন্তু বাস্তবে এতটাও ক্ষতি হয় নাই জীবনে। হ্যাঁ, ভার্সিটিতে চান্স পেলে সব ঠিক হয়ে যায়। আবার ভার্সিটিতে যদি চান্স নাও পাও, তখনও আবার এমন একটা কিছু কথা শুনিয়ে যায়, তোমার মনটা খুবই কষ্ট পাবে, তুমি হতাশ হয়ে যাবে, মনে হবে যে জীবনে তুমি ব্যর্থ হয়ে গেছো। কিন্তু বাস্তবে ভার্সিটিতে চান্স না পেলে কি জীবন ব্যর্থ? অবশ্যই না। ভার্সিটিতে চান্স না পেলেও ভিন্নভাবে এর থেকে আরও ভালো কিছু করা সম্ভব, কিন্তু সমাজ এটা মানতে চায় না। সমাজের পরিস্থিতিতে নিজেকে এই তুচ্ছ বিষয়ে আসলে খুব হতাশ মনে হয়। কবি আসলে ওই ফিলিংসটা এখানে বোঝাতে চেয়েছেন। আসার সময় আব্বা তারা দিয়েছিলেন, এই যে ছোট্ট একটা বিষয়, এই ছোট্ট একটা বিষয় নিয়ে হতাশটা কেন হলেন তিনি? কারণ ওই যে আসার সময় ট্রেনটা ধরার সময় আগেই তার আব্বা কিন্তু তারা দিয়েছিলেন, হ্যাঁ, যে গোছাতে গোছাতে তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। বলতেছে তার আব্বা আগেই তাকে সতর্ক করেছিল যে এত সময় লাগতেছে তোর, যে গোছাতে গোছাতে তুই সময় চলে যাবে, আবার গাড়ি কখন পাবি। তার আম্মা মানে মা বলছিল যে আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। তার মাও আবার তাকে সাবধান করেছিল যে আজকে রাতটা তো সকাল হলেই, ভোর হলেই তো ট্রেনটা ছাড়বে, আজকে রাতটা না হয় না ঘুমিয়ে বই নিয়েই বসে থাক, কত রাত তো ওভাবে বই নিয়েই পড়া পড়িস, আজকে রাতটা এভাবেই পড়াশোনায় কর, সকালে উঠে ট্রেনটা ধরে ফেলিস। কিন্তু কবির ঘুম পেয়েছিল, এক নিঃস্বপ্ন নিদ্রায় একটা গভীর ঘুম পেয়েছিল, মনে হয়েছিল যেন নিহত হয়ে থাকলাম। নিহত হইলে মানে মরে গেলে যেমন তাকে আর ডেকে লাভ হবে না, ওই রকম একটা ঘুম দিয়েছিল কবি। হ্যাঁ, মানে তার বাবা মা তাকে রাতে এতবার সতর্ক করার পরেও সকালে উঠে গিয়েছে, ট্রেনটা যে মিস করলো, এই কারণেই আসলে মূলত তার বেশি হতাশা। যেমন তোমার বাবা মা তোমাকে অনেকবার বলতেছে বাবা ভালো করে পড়াশোনা করো, ভালো ভালো রেজাল্ট করো, ভালো ভার্সিটিতে চান্স পাও, এতবার তোমাকে বলছে যে পাশের বাসা আন্টি কি বলবে, অমুকের ছেলে চান্স পেলে কি হবে না হবে, মানে এতভাবে তোমাকে বলেছে যে যার কারণে তুমি কিন্তু
একটা প্রেশারাইজড, যে আসলে আমি চান্স না পেলে মনে হয় আমার বাবা মায়ের মান সম্মান শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। এটার কারণেই কিন্তু তুমি এইচএসসি রেজাল্ট বলো বা এসএসসি বলো, হ্যাঁ, এগুলোতে রেজাল্ট খারাপ হলে তোমার একটা নিজেকে হতাশ মনে হয়। হ্যাঁ, বাস্তবে যদিও বা এটা অতটা হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু মনে হয় ঠিক ওই রকম একটা ফিলিংস এখানে ফুটে উঠেছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। অর্থ, কবির বাবা কবিকে তাড়াতাড়ি যেতে বলেছিলেন, কিন্তু প্রস্তুতি নিতে নিতেই তো অনেক সময় কেটে গেল। কবির বাবা বলেছিলেন যে দেরি করলে হয়তো ট্রেনটা ধরতে পারবে না, কিন্তু পরে হয়তো বা আরেকটা সুযোগ পাবে। এটা আসলে কবির বাবা কবিকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন, হয়তো বা দেরি করলে আরেকটা ট্রেন আসতে পারে, কিন্তু এই ট্রেনটা ধরতে পারবে না, এটা সতর্ক করেছিলেন তার বাবা। হ্যাঁ, আর ওনার আম্মা কি বলেছিলেন? আম্মা বলেছিলেন যে আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। কবির মা কবিকে পরামর্শ দিয়েছিলেন যেন আজ রাতে বই পড়েই অথবা না ঘুমিয়ে কোনো একটা ভাবে আসলে সময় যেন কাটিয়ে দেয়, তাহলে হয়তো বা ট্রেনটা মিস হবে না। হ্যাঁ, হয়তো বা রাত 3টার দিকে বা 4টার দিকে হয়তো বা ট্রেন আছে। সো এখন রাত 10টা থেকে ওই 2টা পর্যন্ত এই কয়টার সময় আসলে ঘুমিয়ে কী লাভ হবে? এইটুকু সময় না হয় জেগেই থাকো, অথবা বই পড়ো, না হয় কিছু না কিছু করো। এটা মায়ের শান্ত স্বভাবপূর্ণ উপদেশ। কবির মা স্মরণ করে দিলেন যে কবি তো অনেক রাত এমনিই কাটিয়েছে, কোনো বিশেষ কাজ ছিল না। হ্যাঁ, আজকের রাত না হয় সেরকমও একটা হয়ে যাক। হ্যাঁ, কিন্তু কবির ঘুম পেল, আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অর্থাৎ কবি ক্লান্ত হয়ে পড়ল এবং গভীর স্বপ্নহীন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এটি এমন একটা ঘুম যেখানে চিন্তা এবং ব্যস্ততা নেই। তো এই অংশে কবির এই অংশে ব্যক্তিগত অনুভূতি এবং পারিবারিক কথোপকথনের মাধ্যমে সময়, প্রস্তুতি এবং জীবনের ছোট্ট মুহূর্তগুলোকে তুলে ধরেছেন। বাবার তাড়না, মায়ের উপদেশ এবং নিজের ক্লান্তি একত্রে মানুষের দৈনন্দিন জীবনের গভীর বাস্তবতাকে প্রতিফলিত করে। স্বপ্নহীন ঘুম জীবনের এক ধরনের থেমে যাওয়া বা ক্ষণিকের প্রশান্তির প্রতীক। তো এখানে আসলে কবি অনেক কিছুই তুলনা ব্যক্ত করেছেন, ব্যক্তিগত অনুভূতি, পারিবারিক যে কথোপকথন, বাবার সাথে মায়ের সাথে, এগুলো তুলে ধরেছেন। সব কিছু মিলে এখানে একটা গভীর বাস্তবতাকে প্রতিফলিত করেছে। সো আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। তো শিক্ষার্থীদেরকে বলে রাখছি, এই যে কবিতাটার ব্যাখ্যা, এটা সম্পূর্ণরূপে নেওয়া হয়েছে আমার লেখা বাংলা A+ বই থেকে। এটা নতুন এডিশন চলে এসেছে, তোমাদের নতুন যে সিলেবাসটা, সেই নতুন সিলেবাসই প্রকাশিত হয়েছে। এই যে নীল বইটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নতুন সিলেবাসের বই। এর আগের যে ব্যাচটা, সেটা ছিল লাল বইটা, ছিল বাংলা A+। আমি আসলে একটু ডিফারেন্ট করেছি এই জন্যই, যাতে করে বুঝতে তোমাদের সহজ হয় যে নীল বইটা নতুন পরিবর্তিত সিলেবাসের বই। সো তোমরা যারা নতুন উঠেছো, নতুন সিলেবাসে যাদের আছে এই প্রত্যাবর্তন, লজ্জা, কবিতা, এগুলো রয়েছে, তোমরা যেন এই নীল বইটাই নাও। আমরা এই বইটা সংগ্রহ করার বেস্ট ওয়ে হচ্ছে nahid24.com ওয়েবসাইটে গিয়ে অর্ডার করা। ওয়েবসাইটে অর্ডার করতে না পারলে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবে, কল দিবে না, মেসেজ দিয়ে জাস্ট তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং বইয়ের নাম লিখে মেসেজ করলে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? কল দিলে অনেক সময় হোয়াটসঅ্যাপে শোনা যায় না ঠিক মতো। এছাড়া তোমরা যারা লাইব্রেরি থেকে নিতে চাও, তোমাদের জেলা পর্যায়ের ভালো ভালো লাইব্রেরিগুলোতে খুঁজলেই পেয়ে যাবে, জেলা পর্যায়ের ভালো ভালো লাইব্রেরিতে এটা পাওয়া যায়। এরপরে কবি কি বলেছে, যে আমি আসলে এরকম অনেক ঘুমাইছিলাম, কিন্তু অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। জাহানারা তার পারিবারিক সদস্য, তার বোন বা কোনো কিছু একটা হবে, সেটা আমরা পরে বুঝতে পারবো। আপাতত জানি যে জাহানারা একজন ব্যক্তি, কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়, আর লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। আর নাহার কি করে, কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই, মানে কবি আসলে বলতে যাচ্ছে যে আমার যে ভাই বোনেরা, জাহানারা, ফরহাদ, হ্যাঁ, লাইলি, নাহার, এরা এত অ্যাক্টিভ। কেউ আসলে কোনোদিন স্টেশন ফেল করেনি, কেউ আসলে কোনোদিন ট্রেন ফেল করেনি, আগে আগে স্টেশনে পৌঁছে যায়, মালপত্র দিয়ে আগেই চাকরকে দিয়ে টিকিট কিনতে পাঠায়। আর আমি হচ্ছে তাদের এরকম একটা ভাই যে আসলে অপদার্থ। কবি নিজেকে ব্যর্থ বলতে যাচ্ছে, যে আমি নিজে মানে বোঝাতে চাচ্ছে। অনেকে আসলে তোমাকে তুলনা দেয় না, যে তোমার ভাই অমুক, হ্যাঁ, তোমার বোন অমুক হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, আর তুমি কি করছো, মানে এইরকম একটা বিষয়। আর আমি এদের ভাই, 7 মাইল হেঁটে এসে শেষ রাতে গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। এই যে 7 মাইল হেঁটে আসলাম, হেঁটে এসে শেষ রাতে এখন একটা গাড়ি হারিয়ে ফেললাম, হয়তো বা রাত 3-4টা হবে, তাহলে বোঝা যাচ্ছে শেষ রাতে, যে এইরকম শেষ রাতে একটা গাড়ি হারিয়ে ফেললাম, আর একটা অখ্যাত, একটা জনপ্রিয় মানে অপরিচিত একটা স্টেশনে
বসে কুয়াশায় ঠান্ডায় থরথর করে কাঁপতেছি। মানে এইরকম একটা মুহূর্ত, ওইরকম একটা মানে ওইরকম একটা সময়ে নিজেকে ওই তুচ্ছ বিষয়ের কারণে আসলে খারাপ লাগে, ওই ছোট একটা বিষয়ের কারণে নিজেকে ছোট মনে হয়। কারণ একটু পরে তো আমি বাড়িতে ফিরে আমার বাবাকে মাকে তো কিছুটা একটা জবাব দিতে হবে। বাড়ি ফিরে গিয়ে বাবা মাকে যখন বলবো বা তারা যখন বুঝবে যে আমি ট্রেনটা মিস করেছি, তখন এই ছোট বিষয়টা নিয়ে তাদের কাছে আমার ছোট হতে হবে, আমার মান সম্মানটা থাকবে না। এই ভয়ে তিনি আসলে নিজেকে বলতেছে যে আমি এদের ভাই কেমনে। তা আমি যে কথাগুলো বললাম সেগুলোই এখানে লিখে দিয়েছি, যে জাহানারা কখনো ট্রেন মিস করে না, ফরহাদ সবসময় ট্রেন ধরার জন্য আগে ভাগে এই স্টেশনে পৌঁছে যায়, তারা সময়নিষ্ঠ এবং প্রস্তুত। আর লাইলি স্টেশনে পৌঁছে মালপত্র গুছিয়ে আগেই কর্মচারীকে দিয়ে টিকিট কিনতে পাঠিয়ে দেয়। তার প্রস্তুতি সব সময় থাকে পরিকল্পিত। নাহার কোথাও যাওয়ার আনন্দে এতটাই উত্তেজিত থাকে যে খাওয়া দাওয়াই ভুলে যায়। হ্যাঁ, সে আগে খাওয়া দাওয়া পরে, আগে তার মনে যে আনন্দ, এই আনন্দ আসলে প্রকাশ করতেই সে খাওয়া দাওয়া ভুলে যায়, এরকম একটা বোঝাচ্ছে। আর কবি বলছে আর আমি এদের ভাই, মানে কবি নিজেকে তাদের ভাই হিসেবে পরিচিত করতে একটা বলতেছেন যে কেন যেন বিপরীত স্বভাব, তাদের সাথে আমার স্বভাবটা যেন বিপরীত। হ্যাঁ, কবি বলছে যে 7 মাইল হেঁটে, তার মানে কবি এখানে বলতে চাচ্ছে কবি 7 মাইল হেঁটে স্টেশনে এসে যখন আসলে দেখলো যে ট্রেন মিস হয়ে গেছে, তার ক্লান্তি নিরাশা গভীরভাবে ফুটে উঠল। এখন একটি অপরিচিত স্টেশনে দাঁড়িয়ে শীত ও কুয়াশার মধ্যে ভয়ে কাঁপছেন তিনি। তার অবস্থান এক ধরনের নির্জনতা ও হতাশার প্রতীক। তো এইগুলো দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছে আমরা আশা করছি বুঝতে পারছি। অনেক কথাই বললাম, কবিতাটা এতটা কঠিন না, তবে না বুঝিয়ে দিলে এটাই আসলে কঠিন লাগবে, বোঝালে তো সবই সহজ, তাই না? কবি আসলে এখানে নিজের ব্যর্থতা এবং অবস্থান তুলে ধরেছেন, যে তার পরিচিতদের প্রস্তুতি এবং সময়ানুবর্তিতার সঙ্গে তার সঙ্গে আসলে মিলতেছে না। তাদের সুশৃঙ্খল জীবনের বিপরীতে নিজের অগোছালো জীবনযাপন তুলে ধরেছেন, যে তিনি এক ধরনের আক্ষেপ প্রকাশ করেছেন। ট্রেন মিস করার ঘটনাটি কেবল বাস্তব অভিজ্ঞতা নয়, বরং জীবনের একটা গভীর শিক্ষার প্রতীকও বটে। এরপরে দেখি কবি কি বলেছে। বলছে, কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব, শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শিশির বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য হয়ে উঠে আসবে, পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে, তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান। কবি এখানে কি বলতে যাচ্ছে? কবি বলতে চাচ্ছে যে আমি যে এই যে ব্যর্থ হয়ে আসলাম, ব্যর্থ হয়ে যখন আমি আবার ফিরে আসব, আমার গ্রামে ফিরে আসব, ফিরে এসে আমি অনেক রকম প্রকৃতি দেখতে পারবো, শিশিরা আমার পাজামা ভিজে যাবে। হ্যাঁ, যখন তুমি শীতের মধ্যে হাঁটবা, দেখবে যে পাজামা ভিজে যাচ্ছে, শীতের যে বিন্দু জমতে 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 থাকবে, এবং হঠাৎ করে যখন লাল সূর্য উঠবে সকালবেলা, আর যখন এই সকালবেলা লাল সূর্য মুখের মধ্যে যখন আলোটা পড়বে, তখন নিজেকে কেমন যেন ব্যর্থ একজন ব্যক্তি হিসেবে মনে হবে। হ্যাঁ, মনে হবে যে আসলে আমি রাতে একটা পরাজয় হয়ে আসছি, আমি কেমন যেন একটা ব্যর্থ পুরুষ হিসেবে নিজেকে তখন মনে হবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামে পড়বে, মানে তার মুখের উপর রোদটা যখন পড়বে নিজেকে মনে হবে আমি পরাজিত হয়ে গেছি। আবার সামনে দেখবে সেই পরিচিত নদী, সেই ঘর বাড়ি গ্রাম, অথচ তার যাওয়ার কথা ছিল শহরে, তখন সে অন্য কোনো কিছু দেখার কথা ছিল, কিন্তু তার সামনে এখন একটা সেই আগের পরিচিত নদী, সেই আগের ঘর বাড়ি গ্রাম, হ্যাঁ, জলার দিকে বক উড়ে যাচ্ছে, সেই আগের প্রকৃতি, সব কিছু যেমন দারুণ একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই আবার তাদের সেই আটচালা ঘরটা, সেই আবার তাদের কলার ছোট বাগান, কারণ এখানে তো তার থাকার কথা ছিল না আজকে, তার এই সময় থাকার কথা ছিল শহরে। তো এই জিনিসগুলো তিনি আসলে এখানে প্রকাশ করতেছেন, যে আসলে কি হবে, কেমন একটা ফিলিংস আসবে আমি যখন আবার ফিরে যাব আমার সেই গ্রামে, যখন আসলে এই প্রকৃতির সামনে দাঁড়াবো, তখন আসলে কেমন মনে হবে, কেমন নিজেকে একটা পরাজিত মনে হবে না? তিনি আসলে এই ক্ষুদ্র বিষয়টাকে আসলে এভাবে প্রকাশ করেছে, যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব, মানে চারদিকে কুয়াশায় ঢাকা পরিবেশের মধ্য দিয়ে আমি ধীরে ধীরে ঘরের পথে হাঁটবো। কুয়াশার সাদা আবরণ প্রকৃতির এক শান্ত কিন্তু বিষণ্ণ আবহাওয়া তৈরি করে।
চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীলাজ্জের মতন হঠাৎ করে আবার লাল সূর্য উঠে আসবে, মানে হাঁটতে হাঁটতে শিশির আমার পাজামা ভিজে দিবে। শীতের আবহাওয়া দেখে চোখে দেখো না, শীতের সময় যখন হাঁটো দেখবো যে পাজামা ভিজে যায়, চোখের মধ্যে একটা মনে হয় যে কোনো পানি পড়েছে, এরকম একটা চোখে মুখে অনুভূত হবে। প্রকৃতির এই মুহূর্তে শীতল এবং আর্দ্রতার চিহ্ন বহন করে। শীতের শিশির জমতে জমতে সকাল হয়ে যাবে, অপ্রত্যাশিতভাবে সূর্যের আভা হঠাৎ করে উদয় হবে। সূর্যোদয়ের সাথে সাথে রোদের আলো আমার ক্লান্ত হতাশ মুখের উপর পড়বে। এটি এক ধরনের পরাজয়ের অনুভূতি নিয়ে আসে। রোদ পড়তেই আমি পরিচিত নদী দেখতে পারবো, যার আশেপাশে অগোছালো ঘরবাড়ি ছড়িয়ে রয়েছে। এই দৃশ্য বাড়ি ফেরার বাস্তবতাকে প্রকাশ করে। গ্রামের দিকে তাকালে জলের ওপর বকের একটা ঝাঁক উঠতে দেখব। এটি প্রকৃতির সরল এবং প্রাণবন্ত দৃশ্য। তো এগুলো কবি আসলে এখানে প্রকাশ করেছে যে দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমার আটচালা কলার ছোট বাগান। এটি আসলে ফেরার লজ্জা এবং আত্মগ্লানির প্রতীক, যা আবার সেই নিজের ঘরে ফিরবো, আবার সেই কলার ছোট বাগান। হ্যাঁ, বাড়ির পাশে কলার বাগান দেখে অপরিচিত পরিবেশ নতুনভাবে চোখে ধরা দেবে। এটি গ্রামীণ জীবনের একটা অংশ। কবি এখানে কি বোঝাতে চাচ্ছে? কবি এই অংশে নিজ গ্রামে ফিরে আসার অনুভূতিকে তুলে ধরেছেন। যদিও বা নিজ গ্রামে ফিরে আসা কখনোই অপমানজনক না, এটা আসলে মনে খারাপ করার মতো কিছুই না, কিন্তু তারপরও তিনি বলেছেন যে কুয়াশা, শিশির, সূর্যের আলো, নদী বকের উড়ানো এবং গ্রামীণ পরিবেশের বর্ণনা একটা মনোমুগ্ধকর চিত্র তিনি এঁকেছেন। অবশ্যই তার গ্রামটা অনেক সুন্দর ছিল, তবে বাড়ি ফেরার সাথে সাথে যে লজ্জা এবং পরাজয়ের অনুভূতি তখন কবির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে এবং আত্মগ্লানিকে প্রকাশ করে। হ্যাঁ, যদিও বা তার গ্রামটা অনেক সুন্দর, কিন্তু বাড়ি ফেরার যে একটা লজ্জা বা পরাজয়ের অনুভূতি, এটার কারণে একই দিক থেকে তার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করতেছে এবং আত্মগ্লানিকে প্রকাশ করতেছে। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে দীর্ঘ পাতাগুলো, গাছপালাগুলো যেন তাকে না না করে কাঁপছে, যে না তুমি পারো নাই, তুমি কেন ফিরে আসছো। হ্যাঁ, এটা আসলে কবিতাটা আসলে কবির মনের অনুভূতি। হ্যাঁ, এগুলো শাব্দিক অর্থ দিয়ে কখনোই বোঝানো সম্ভব না। এখানে কবি তার মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন এভাবে। হ্যাঁ, এটা শাব্দিক অর্থ দিয়ে কখনো বোঝানো সম্ভব না। তুমি যেমন তোমার কবিতা লিখলে আসলে তুমি কি সেন্সে লিখেছো, এটা একমাত্র তুমি সঠিকভাবে বুঝতে পারবে। সো এটা কোনো গণিত অঙ্ক না, এটা কোনো এগুলোর সাথে তোমার অন্য কারো যে মিললে যেতেই হবে। যেমন অনেক টিচার আমাকে ফোন দিয়ে বলে, ভাই এটা এরকম না হয় এরকম হয়তো, যে হ্যাঁ ঠিক আছে, ওইটা ওনার কাছে মনে হচ্ছে। কারণ এখানে একমাত্র কবি কীভাবে লিখেছেন এটা কবি ভালো জানেন। আমরা শুধু এটা অনুধাবন করতে পারবো, বোঝার চেষ্টা করব যে কবি কোন অনুভূতি নিয়ে এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, সেই অনুভূতি তোমার সাথে আরেকজনের না মিলতেই পারে, এটা নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই, যে আসলে তোমার সাথে আরেকজনের মতবাদ মিলতেই হবে। ঠিক আছে, বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। এখানে কবি বোঝাতে চাচ্ছে যে আবার যখন তার বাবার সাথে মুখোমুখি হবে, তার বাবা মুখটা নিচু করে হয়তো বা কিছুই বলবেন না, হয়তো বা আল্লাহর নাম নিবেন, হ্যাঁ, হয়তো বা একটা হাদিসের নাম বলবেন, নিয়ে বা চুপচাপ থাকবেন। হ্যাঁ, বাসি বাসন হতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। বাসি বাসন মানে হচ্ছে পূর্ব রাতে যে অপরিষ্কার থালা বাসনগুলো খেয়ে দিয়ে যেগুলো রেখে দেয় না, তো ওই বাসি বাসনগুলো হয়তো বা ধোয়া অবস্থায় হয়তো বা মা আমাকে দেখে হঠাৎ করে হেসে বলবেন যে না ভালোই হয়েছে, তুই আবার ফিরে আসছে। যদিও বা মানে মা মানুষ তো কখনো তো তোমাকে বলবে না যে না তুমি কেন ফিরে আসছো, তুমি এরকম কিছু বলে না। মারা সবসময় খুশি হয় ছেলেকে দেখলে, যে তুই না থাকলে ঘর বাড়ি একেবারে শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। ফিরে এসেছে, এর জন্য বিন্দু মাত্র কোনো লজ্জার কোনো বিষয় না। মা তাকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি না থাকলে উল্টো আরও ঘরটা শূন্য হয়ে যায়। অনেক আদর করে বলতেছে যে তুই হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। তো এই কথাগুলো শুনে এতক্ষণ ধরে কবির মনের মধ্যে যে প্রত্যাবর্তনের লজ্জা ছিল, হ্যাঁ, যে ফিরে আসার যে একটা পরাজিত, নিজেকে একটা পরাজিত মানুষ মনে হচ্ছিল, ব্যর্থ মানুষ মনে হচ্ছিল, সব কিছু যেন ভুলে গেল। হ্যাঁ, তখন আসলে তিনি মনে মনে ভাবলেন যে না, আমি বাসায় এসে হয়তো বা খুব একটা বেশি ভুল করিনি, ট্রেনটা মিস করেছি বলে এটা হয়তো বা খুব একটা বেশি কিছু হয় নাই, যে বড় কোনো কিছু হয়তো বা হয় নাই। তখন কবি কী করলো, মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবে।
অর্থাৎ আমি যে এই যে ফিরে এসেছি, এই প্রত্যাবর্তনের লজ্জা আসলে কোনো লজ্জা না, এই লজ্জাটাকে আসলে মাকে জড়িয়ে ধরে একদম ফেলে দিব। হ্যাঁ, তো এখনই কবিতাটা শেষ করিও না, আরও একটু সময় রয়েছে। আমি তো বুঝি তোমার শেষ লাইনে আসছো মানে একদম ভিডিও কেটে চলে যাচ্ছ। হ্যাঁ, আর একটু দেখো, সময় দাও, সময় দিতে হবে। হ্যাঁ, বাংলাতে তুমি যদি আমার একটা লাইনের কথা, এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো থেকেই তোমার লেখার একটা সেন্স তৈরি হবে, তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে। হ্যাঁ, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে বৈঠকখানা থেকে বাবা। আচ্ছা, এখানে বলছে যে বাতাসে গাছের দীর্ঘ পাতা তুলছে, যেন তারা না না করে কিছু একটা বলতে চাইছে আমাকে। হ্যাঁ, কবিকে বলতে যাচ্ছে। এদিকে বৈঠকখানায় বসে বাবা আমাকে দেখে নিচু মুখে পড়ায় মনোনিবেশ করেছেন, হয়তো বা কিছু বলছেন না, কারণ বাবারা তো সবসময় বলে না, বাবারা ইশারায় হয়তো বা মুখে না বলে কিছু বলতে চায়, তার মনের মধ্যে হয়তো অনেক কথা থাকে কিন্তু তিনি প্রকাশ করেন না। হ্যাঁ, ফাবিআইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আমি যেহেতু ইসলামিক বিষয়গুলো তো অত বেশি জ্ঞানী না, যেহেতু একটা লাইন চলে আসছে, তুমি জাস্ট অর্থটা পড়তে পারো, বাট এটা নিয়ে আমি কিছু বলবো না, তখন ভুল হয়ে গেলে আবার আমার এটা আসলে দায়ভার আমি নিতে পারবো না, এই জন্য আমি এটা নিয়ে বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না। শুধু এতটুকুই বলবো যে অনেক সময় দেখো না যে গ্রামে, বা অনেক সময় দেখো না যে অনেক মানুষ আসলে অনেক বিভিন্ন সময় মানুষ কথা বলতে বলতে আল্লাহর নাম নেয়, নিয়ে মানে সব কিছুকে আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, যে না, যা হয়েছে আল্লাহ ভালোই করেছে, যা করেছে আল্লাহ ভালো করেছে, এটাই আসলে এরকম একটা অনুভূতি এখানে প্রকাশ পেয়েছে। মা পূর্ব রাতে যে বাসন ধোয়ার সময় আমাকে দেখে আনন্দে হেসে উঠলেন। মায়ের হাসি সবসময় শান্তি এবং সান্ত্বনার প্রতীক। মা বলবেন যে তোমায় ফিরে আসায় ভালো হয়েছে, তুমি না থাকলে ঘরবাড়ি একদম ফাঁকা ফাঁকা মনে হয়। মায়ের কথায় তার ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। হাত মুখ ধুয়ে এসো, আমি নাস্তা পাঠাচ্ছি। এটি মায়ের স্নেহের সাধারণ কিন্তু মধুর একটা প্রকাশ। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। আমি মাকে জড়িয়ে ধরবো যেন আমার ফিরে আসার লজ্জা মায়ের ভালোবাসার উষ্ণতায় মুছে যায়। মায়ের স্নেহের ছোঁয়ায় আমি ধীরে ধীরে নিজের লজ্জা এবং ব্যর্থতার অনুভূতিকে ভুলে যাব। তার মানে বিষয়টা হচ্ছে যে কবি এখানে এই যে অনুভূতিমূলক যে কথাগুলো বলেছে, এটা আসলে ট্রেন মিস করার পরে বাসায় না ফিরতেই এই জিনিসগুলো তিনি কল্পনায় ভেবেছেন, যে না, বাসায় গেলে আমার মা যখন এই কথাটা বলবে তখন আমি সকল প্রত্যাবর্তনের লজ্জা ভুলে যাব। তো এই কবিতায় জীবনের আসলে অপ্রাপ্তি, ব্যর্থতা বা পারিবারিক সম্পর্কের উষ্ণতার কথা উঠে এসেছে। কবি এখানে ট্রেন মিস করার ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবনের যে দৌড়ঝাঁপ, পরিকল্পনাহীনতা কিংবা এর পরিণতি চিত্রিত করেছেন। যে ট্রেন মিস করার যে হতাশা, পরাজয়ের অনুভূতি এবং গ্রামের নির্জন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের অস্থিরতাকে তিনি গভীরভাবে তুলে ধরেছেন। ফিরে আসার লজ্জা, বাবার নীরবতা, মায়ের স্নেহময় অভ্যর্থনা এবং পরিচিত গ্রাম জীবনের সরলতা কবির অন্তর্গত দ্বন্দ্বকে প্রকাশ করেছে। হ্যাঁ, মায়ের স্নেহ কবিকে নিজের ব্যর্থতার লজ্জা থেকে মুক্তি দেয়। পুরো কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে জীবনের ব্যর্থতা বা ভুল থাকলেও পরিবার এবং প্রিয়জনের স্নেহ, ভালোবাসা মানুষকে পুনর্গঠিত করে। মানে তুমি যতই ব্যর্থ হও না কেন, তোমার পরিবার, তোমার প্রিয়জন এর ভালোবাসার কারণে তুমি আবার নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবে। এটি কেবল প্রত্যাবর্তনের লজ্জা নয়, বরং সম্পর্কের মাধুর্য এবং ভালোবাসার শক্তির প্রতিফলন। তো আশা করছি এই কবিতাটা সহজভাবে বুঝতে পেরেছ। এই কবিতাটা বোঝালাম আমার লেখা বাংলা এ প্লাস বই থেকে। বাংলা এ প্লাস বইটাতে বাংলা এ প্লাস বইটাতে তোমাদের এইচএসসি এবং আলিম শ্রেণীর সম্পূর্ণ কোর্স রয়েছে। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র একসাথে একটা বইই পেয়ে যাবে। তো বইটা অর্ডার করার জন্য nahid24.com ভিজিট করিও, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমাদের নাম, ঠিকানা এবং কোন বই লাগবে সেটা লিখে দিলেই আমরা পাঠাই দিব। বাংলা প্লাস বইটা তোমার লাগবে, এইচএসসিতে ভালো করতে গেলে এটা তোমার লাগবে। আজ হোক কাল হোক তোমাকে এটা কিনতেই হবে। তোমার বাংলা বিষয়ে আসলে পড়তে অনেকে লজ্জা পায়, ভয় পায়, কিন্তু এই লজ্জাটা পাইতে হবে না, কারণ তোমরা বইটা কিনবা এবং পড়াবো তো আমি অনলাইনে, ইউটিউবে পড়তে তো আর লজ্জা করবে না, তাই না? যে তোমাদের যত লজ্জা রয়েছে সব আমাকে দিয়ে দাও। তোমার বাংলা নিয়ে কারো কাছে যাইতে হবে না। বাংলা প্রথম, দ্বিতীয় সব এখানে ইউটিউবে রয়েছে। তোমরা বইটা কেনার পরে বইয়ের উপরে একটা কিউআর কোডও পেয়ে যাবে। সেই কিউআর কোড স্ক্যান করলেই তোমার একদম বাংলা প্রথম, দ্বিতীয় সবগুলো ভিডিও ক্লাস একদম চোখের সামনে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।